আগে ত্রিপুরা রাজ্যে দুইজন মুখ্যমন্ত্রী ছিলেন, আপনারা শুনছেন দুইজন মুখ্যমন্ত্রী, কিন্তু আমি দেখছি দুইজন মুখ্যমন্ত্রী। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বামেদের শ্রী মানিক সরকার, আর এই তেলিয়ামুড়া সহ আমাদের খোয়াই আসারাম বাড়ি এটার আরেকজন মুখ্যমন্ত্রী ছিল সমীর দেব সরকার। সমীর বাবু ওনার একটা জীবন্ত একটা গল্প আছে। মহাদেব টিলার একজন সিপিএম সমর্থকের একটা জীবন কাহিনী। খুব তরুণ বয়সে ডিওয়াইএফআই করতে করতে, ডিওয়াইএফআই এর কাজ কি ছিল? স্লোগান দেওয়া, নেতারা যখন আসবেন তখন ফ্ল্যাগ লাগাতে হবে, এটাই এদের কাজ। ফ্ল্যাগ লাগাইতে লাগাইতে একদিন লোকটা বিয়েটিও হইল, একটু বার্ধক্যের দিকে গেল, বলল যে সমীর দা, আপনি তো আমার প্রতিশ্রুতি দিছিলেন একটা চাকরি দেবেন, এখন তো আমার এই জবার হয়ে গেছে, এখন কি হইব? সমীর বাবু কইছে, কয় চিন্তা করো না তুমি, যে তোমার না হয় তোমার বউকে চাকরি দিয়ে দাও। আবার স্বামী স্ত্রী খাটতে লাগলো, খাটার পর বউয়েরও এই জবার হয়ে গেছে, চাকরির আর খবর নাই। পরবর্তী সময় উনার ছেলে, বউ এবং উনি সমীর বাবুর কাছে গেলেন, কয় দাদা, এখন তো আমার বউয়েরও এই জবার হয়ে গেছে, এখন কি হইব? কয় না, তোমার ছেলের চাকরি হবে। আবার আর একটা স্বপ্ন নিয়ে ওই পরিবারটা সিপিএম এর পেছনে 25 বছর দৌড়াইল। শেষে লোকটা জরাজীর্ণ অবস্থায়, গরিবিতে, লোকটার মেডিকেল ট্রিটমেন্টের পর্যন্ত পয়সা ছিল না। মৃত্যুর আগে ওনার ছেলে গেল, কাকু এখন তো আমাদের সংসার আর চলে না, বাবু তো পুরাই গেছে গা, এখন কি করা? বলছে, ভাতিজা চিন্তা করো না, তোমার বাবু মারা গেল, ওই ন্যাশনাল পেনশন একটা স্কিম আছে, ওইখানে গৃহকর্তা মারা গেলে পরিবার পিছু 10,000 টাকা পায়, এই 10,000 টাকা দেব। এইভাবে সিপিএমরা খেলত। তো এই সাবরুম গেলাম, তেলিয়ামুড়াতে আসলাম, মাঝখানে জুলাই বাড়ি হয়ে সারাদিন আমাদেরও এখানে সেখানে যেতে হচ্ছে। কিন্তু তেলিয়ামুড়াই আমাদের তীব্রামথা এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে জোট হওয়ার পর এই প্রথম বক্তব্য রাখার একটা সুযোগ পেয়েছি, এবং এই সুযোগ দেওয়ার জন্য মাননীয় মুখ্য সচেতক মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। উনি আমাকে সম্মান দিয়ে বলেছেন যে আপনি একটা ডেট দিন, যে ডেটের কথা আপনি বলবেন সেই ডেটে আমি করব, এবং 23 তারিখটাই আমার ডেট ছিল, উনি এই ডেটটাকেই দিয়েছে। একটা জিনিস, আজকে রাজ্যের মধ্যে নানা প্রশ্ন কারা তুলছে, এইগুলো আমাদের যারা বিরোধী শিবিরে আছেন, কমরেড মানিক সরকার, কমরেড জিতেন্দ্র চৌধুরী এবং কিছু কংগ্রেসি নেতারা যারা কয়েকদিন আগে কমরেড হয়েছেন, আমি নাম বলবো না, কমরেড বন্ধুরা সারা রাজ্যে আমাদের মতো প্রোগ্রাম করতে পারছেন। আমরা পথসভা করছি, আমাদের পথসভাতে জনসভার আকার ধারণ করছে, এবং ওনারা জনসভা করতে চাইছেন, জনসভাতে পথসভায় পরিণত হচ্ছে। এবং এই কথা বিশ্বাস রাখুন, যারা তীব্রামথাকে বলছে যে এই তীব্রামথার কারণে 2023 সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি, কে বলেছেন জানেন? ত্রিপুরার 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় এই কথা বলেছে। অথচ আমার মনে আছে 2023 সালের যেদিন নির্বাচনটা শেষ হয়, মেলার মাঠের পার্টি অফিসে সিপিএম বন্ধুরা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে রাজ্যে এবার ওনারা যেভাবে চেয়েছেন নির্বাচনটা ঠিক ওইভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে, এবং দৃঢ়তার সাথে ওনারা বলেছেন যে বামেরা ক্ষমতায় ফিরছে। আর কংগ্রেসের নামটা নেই, তার কংগ্রেস শেষ, ইউজ এন্ড থ্রো,
কংগ্রেসকে ব্যবহার করে ওরা বলেছে যে আমরা ক্ষমতায় আসছি। যেদিন নির্বাচনের গণনা হলো, এই আন্তর্জাতিক দল সিপিএম হারতে হারতে এমন জায়গায় গেল, ত্রিপুরার আঞ্চলিক দল তিপ্রামথার নিচে চলে গেল। আবার ঠিক ভোটে হারার পর একই মানিক বাবু পথসভায় বলছেন যে 2023 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, এজেন্টদের বসতে দেওয়া হয় নাই, এবং এই তিপ্রামথার কারণে আমরা ক্ষমতায় আসতে পারিনি। বলুন আপনারা, যে তিপ্রামথার নাম তো ছিলই না ওনার সাংবাদিক সম্মেলন, আর যেই হেরে গেছে বলছে এই তিপ্রামথার কারণে আমরা ক্ষমতায় আসতে পারিনি। এবং 19 তারিখ ওনারা বড় বড় কথা বলছেন। এই 19 তারিখ যে নির্বাচন গেল পশ্চিম ত্রিপুরায়, মানিক বাবুরা এজেন্ট পর্যন্ত দিতে পারেন নাই, নো এজেন্ট। এবং আমি বলবো যে পশ্চিম ত্রিপুরায় লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয় জয়লাভ করছেন। আর মানিক বাবু বলেন, আসলে কমিউনিস্ট কি? কমিউনিস্টের সংজ্ঞা হচ্ছে যারা আজকে ভুল করবে পরবর্তী সময় গিয়ে ক্ষমা চাইবে, এটা হচ্ছে কমিউনিস্ট। জ্যোতি বসুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেননি ওনারা, পরবর্তী সময় বলেছে ঐতিহাসিক ভুল হয়েছে। রবীন্দ্রনাথকে বলেছে বুর্জুয়া কবি, পরবর্তী সময় বলছে আমরা ঐতিহাসিক ভুল করেছি, ভুল বলেছি। আমার বিশ্বাস একদিন এই মানিক বাবুরাই বলবেন যে কমিউনিস্ট পার্টি গঠন করাতেই ঐতিহাসিক ভুল ছিল, বলবে। তো যে দলের নেতা মন্ত্রীদের দূরদর্শিতার অভাব, সেই পার্টির পেছনে ঘুরে নিজের কপালে বা পায়ে কুড়াল আমরা কেন মারবো বলুন? আমি অনেক জায়গায় বলি, মানুষের যখন মৃত্যু হয়, মা বাবা হতে পারে, যে যার হতে পারে, মায়া হতে পারে, এই মায়া কান্নাই এই সব দেহ যদি বাড়িতে রাখেন, এটা দুর্গন্ধে পচে বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। এটাকে শ্মশান ঘাটে পাঠাবেন, নয় আগরতলার যে মেডিকেল কলেজ এখানে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাবেন। এটা হচ্ছে সিপিএম দল। এই দলের জন্য ভোট দেওয়ার কথা কখনোই কেউ ভাববেন না। এবং আপনি দেখুন, ওরা বলছে ওরা ইন্ডিয়া মহাজোট ক্ষমতায় আসবে। ইন্ডিয়া মহাজোটের লিডারকে আমারই মতো বয়স না শ্রী রাহুল গান্ধীজি, আর আমাদের এনডিএ জোটের লিডারকে দেশের দুইবার প্রধানমন্ত্রী যিনি শ্রী নরেন্দ্র মোদীজি। আমি অনিমেষ দেববর্মা, আমি সেই দিন বিজেপির সাথে আমাদের জোট হলো, তার আগেও কিন্তু মোদীজির বিরুদ্ধে এমন কিছু খারাপ বক্তৃতা আমরা করি না। বিধানসভায় আমি একবার বলেছিলাম যে মোদীজির স্লোগানগুলো আমারও পছন্দ, এবং সিপিএম কে যারা ভালো পায় ইউটিউবের মধ্যে ওই ডায়লগটা দিয়েছে, আমাকে বিরোধী জনতা বলছে মোদীজিকে ভালো পান, ভালো পান, ভালো পান, মানে আমার ইমেজটাকে ডাউন করার জন্য। মোদীজি এমনই বলিষ্ঠ লিডার, উনি প্রথম গুজরাট জয় করেছেন, গুজরাট জয় করে সারা ভারতবর্ষ জয় করেন উনি, আর ভারতবর্ষ জয় করে বিশ্ব জয় করে ফেলেছেন। এবং আমি মনে করি এই 2024 সালের নির্বাচনে 400টা সিটের বেশি আসন নিয়ে মোদীজি যখন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন, তখন উনি শুধু বিশ্বের নেতা থাকবেন না, বিশ্ব ব্রহ্মাণ্ডের নেতা হয়ে যাবেন, এই আশা আপনারা রাখবেন। আর ইন্ডিয়া মহাজোটের যিনি নেতা, উনি দিল্লি আর ইউপি থেকে, এইখান থেকে পালায় কই আশ্রয় নিছেন এখন কেরালায়, আর কিছুদিন বাদে সেখানেও আশ্রয়ের জায়গা থাকবে না। আর ওরা বলছেন
যে ইন্ডিয়া মহাজোট আমরা ক্ষমতায় আসব। সেদিন রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, ইন্ডিয়া মহাজোটের অন্যতম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশে বক্তৃতা করেছেন। এদিকে আমার কথা। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম কেন জোট বাঁধলো এটা আমার জানা নাই। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, তবে আমার জানা নাই। কংগ্রেস এবং সিপিএম সম্পর্কে আমি যা জানি, সিপিএম এর তরোয়াল, সিপিএম এর লাঠি, এটা ছিল কংগ্রেসীদের পিঠ। নির্বাচন হবে, কংগ্রেসীদের আক্রমণ করো। আজকে কিভাবে, কেন, কি ভেবে কংগ্রেস আর সিপিএম এর মধ্যে আঘাত হলো আমার জানা নেই, কিন্তু তীব্রামথা এবং বিজেপির মধ্যে আঘাত হয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের লক্ষ্যে আমাদের চুক্তি হয়েছে। মোদীজি বলেছেন, ভারত সরকার বলেছে, ত্রিপুরারা পিছিয়ে পড়া ত্রিপুরার সমস্ত অংশের মানুষ আন্দোলন করে কি হবে? আন্দোলনের দরকার নাই। দিল্লির সরকার আমরা প্রস্তুত সমগ্র ত্রিপুরা রাজ্যকে একই ভাবে আমরা ডেভেলপ করতে চাই, এবং আপনাদের যা যা দাবি আছে, আপনাদের বিকাশের যে দাবি আছে, সেই দাবি আমরা মেনে নেব। আসুন আমাদের সাথে। যেখানে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দুই হাত খুলে আমাদের বলছে আসুন, আমরা সেখানে যাব না। আর এই বামেদের পচা বক্তব্য শুনে এখন তারা বলছে যে তীব্রামথাকে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এদের মনে হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কনফারেন্স হলে বসে চুক্তি হয়েছে, এই চুক্তিকে বলছে মিথ্যা চুক্তি। কেন তারা বিশ্বাস করবে? তারা বিশ্বাস করবে না। তারা কমিউনিস্ট পার্টির চরিত্রটাই হচ্ছে এমন। দেশ যখন স্বাধীন হলো 1947 সালে, তখন এরা কি বলেছে? কমিউনিস্টরা বলছে এ আজাদি জুঠা হয়। এরা কখনোই মানে না। আর ওই নেতাজি সুভাষচন্দ্র বসুকে তারা বলেছে এটা জাপানের প্রধানমন্ত্রী তজুরের কুকুর। এরা মোদিজির কাজকে ভালোভাবে না, এরা প্রগতি চায় না মানুষের। সিপিএম এর ফিলোসফি হচ্ছে মানুষকে সাজা শাস্তি দিয়ে আত পেটা খাইয়ে রাখো, তাদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে যেমন জীবনটা চলে যায়। একটা গল্প করব আছে, সময় না থাকলেও একটা গল্প করছি। আগে ত্রিপুরার যে দুইজন মুখ্যমন্ত্রী ছিলেন, আপনারা শুনছেন দুইজন মুখ্যমন্ত্রী, কিন্তু আমি দেখছি দুইজন মুখ্যমন্ত্রী। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বামেদের শ্রী মানিক সরকার, আর এই তেলিয়ামুড়াদ সহ আমাদের খোয়াই আসারাম বাড়ি, এটার আরেকজন মুখ্যমন্ত্রী ছিল সমীর দেব সরকার। সমীর বাবু, ওনার একটা জীবন্ত একটা গল্প আছে। মহাদেব টিলার একজন সিপিএম সমর্থকের একটা জীবন কাহিনী। খুব তরুণ বয়সে ডিওয়াইএফআই করতে করতে, ডিওয়াইএফআই এর কাজ কি ছিল? স্লোগান দেওয়া। নেতারা যখন আসবেন তখন ফ্ল্যাগ লাগাতে হবে, এটাই এদের কাজ। ফ্ল্যাগ লাগাইতে লাগাইতে একদিন লোকটা বিয়েটিও হইল, একটু বার্ধক্যের দিকে গেল। বললো যে সমীর দা, আপনি তো আমার প্রতিশ্রুতি দিছিলেন একটা চাকরি দেবেন, এখন তো আমার এই জবার হয়ে গেছে, এখন কি হইব? সমীর বাবু কইছে, কয় চিন্তা করো না তুমি, যে তোমার না হয় তোমার বউকে চাকরি দিয়ে দাও। আবার স্বামী স্ত্রী খাটতে লাগলো, খাটার পর বউয়েরও এই জবার হয়ে গেছে, চাকরির আর খবর নাই। পরবর্তী সময় উনার ছেলে, বউ এবং উনি সমীর বাবুর কাছে গেলেন, কয় দাদা, এখন তো আমার বউয়েরও এই জবার হয়ে গেছে, এখন কি হইব? কয় না, তোমার ছেলের চাকরি হবে। আবার আর একটা স্বপ্ন নিয়ে ওই পরিবারটা সিপিএম এর পেছনে 25 বছর দৌড়াইল। শেষে লোকটা জরা জীর্ণ অবস্থায়, গরিবিতে, লোকটার মেডিকেল ট্রিটমেন্টের পর্যন্ত পয়সা ছিল না। মৃত্যুর আগে ওনার ছেলে গেল, কাকু
এখন তো আমাদের সংসার আর চলে না, বাবু তো পুরাই গেছে গা, এখন কি করা? বলছে ভাতিজা চিন্তা করো না, তোমার বাবু মারা গেল, ওই ন্যাশনাল পেনশন একটা স্কিম আছে, ওইখানে গৃহকর্তা মারা গেলে পরিবার পিছু 10,000 টাকা পায়, এই 10,000 টাকা দেব। এইভাবে সিপিএমরা খেলত। তো এই খেলায় আমরা যেন এদের ফাঁদে যেন পা না দিই। আমাদের যিনি প্রার্থী, উনি আমাদের ত্রিপুরার রাজকন্যা, কিন্তু বিয়ে করে গেছেন উনি ছত্তিশগড়, এবং সেখানের মহারাজা কাভারদার মহারাজার সাথে ওনার বিয়ে হয়, সেই কারণে উনি মহারানী। আজকে এখানে অনেক মহিলারা বসে আছেন, আপনাদের মধ্যে কেউ যদি শিলচরে বিয়ে করে যান, স্বামীর ঘরটাই, স্বামীর অ্যাড্রেসটাই কিন্তু আপনাদের অ্যাড্রেস। আমার এলাকার অনেক লোক আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে এরা বিয়ে করে চলে যায়, এরা ওইখানেই থাকে, আর আমাদের গ্রামে আর আসেন। এটাই তো আমাদের সংস্কৃতি, এটাই আমাদের রীতি নিয়ম। বাঙালিদের যেমন আমাদেরও তেমন। কিন্তু আমাদের যে প্রার্থী, এই মহিলাকে এরা বলছে বহিরাগত। কিন্তু একটা জিনিস এই মহিলা সম্পর্কে আমার বলতে হয়, যে ছত্তিশগড়ের স্বামীকে বুঝিয়ে যে আমার ত্রিপুরার মানুষের জন্য আমি কাজ করতে চাই, ওই ছত্তিশগড় থেকে আবার ত্রিপুরাতে আসতে পারেন, এত শক্তিশালী মহিলা খুব কম মহিলা আছেন। এবং এই মহিলাকে আমরা কেন ভোট দেব? কিন্তু এরা বলে উনি তো বহিরাগত। আরে সন্তোষ মোহন দেব, উনি শিলচর থেকে সেইখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এটা বুঝলে গেছে গা। রাহুল গান্ধী দিল্লি থেকে কেরালায় গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, এটা বহিরাগত না। এরা জানে যে কৃতি দেবী দেববর্মা এইবার মিনিমাম 5 থেকে 6 লক্ষ ভোটের ব্যবধানে এই সিপিএম এর প্রার্থীকে পরাস্ত করবে, তার তো বলার নাই। এরপর আবার আরেকটা সাংবাদিক সম্মেলন করবে 26 তারিখ। ভোট মানেই প্রহসন, ভোটে কারচুপি হয়েছে, ভোটের মধ্যে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, এইটা এদের থাকবে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষের এখনো মনে আছে, এই তেলিয়ামুড়ার ব্লক চত্বরের মানুষ, আপনাদের মনে আছে, এরা প্রত্যেকটি নির্বাচনে শুধু নির্বাচনের নামে এরা ভোট রিগিং। কংগ্রেস তখন আমাদের আজকের যিনি তেলিয়ামুড়ার বিধায়িকা মাননীয় মুখ্য সচেতক, উনিও তো কংগ্রেসে ছিলেন। আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উনিও তো কংগ্রেসে ছিলেন। আমাদের অভিজ্ঞতা আছে। ভোট মানেই ভোট চুরি, ভোট মানেই কারচুপি, আর নির্বাচন হতো না। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এইখানে ভোট মানে ভোটই হচ্ছে, কোনো প্রহসন না, কোনো কারচুপি না, স্বচ্ছ ভোট। এবং আপনারা শুনেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একটা স্বপ্ন আছে, একটা দেশে একটাই নির্বাচন হবে। এটা কি ভোট চুরের ঘটনা? যারা স্বচ্ছ নির্বাচন চায় তারাই সেই সিদ্ধান্ত নিতে পারে। তো মোদীজির এইবার যে স্লোগান আপকি বার 400 পার, আমি দৃঢ়তার সাথে বলছি এবং এটা বিশ্বাস করি, এই 400টা সিটের মধ্যে 2টা সিট, প্রথম 2টা সিট হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। এই 2টা সিট দিয়ে আমরা এবার 400 পার করে দেখাবো। আর এই বাংলাদেশ সম্পর্কে অনেক বলার আছে, আরো তো সুযোগ পাবো, আরো আলোচনা হবে। এই নির্বাচনে আমি আপনাদের কাছে অনুরোধ করব, টিপ্রামথা আইপিএফটি এবং বিজেপি প্রার্থীর এইবার যে সিম্বল পদ্ম ফুল, এই আমি তো বলি গ্রামে গিয়ে ভোট নেই বড় পদ্ম ফুবারও, এই পদ্ম ফুবার যেন আমাদের মনে থাকে। কারণ অনেক টিপ্রামথার যারা এডিসিতে ভোট দিয়েছে আনারস সিম্বল, বিধানসভায় ভোট দিয়েছে আনারসে, বাড়ি বাড়ি এইবার কড়া নির্দেশ আমরা দিয়েছি। আমার আসারামবাড়ি এলাকার টিপ্রামথার একজন সৈনিকের টিএসআরের মতো হয়ে গেছে হাঁটতে হাঁটতে, কারণ সিম্বলটা বুঝাইতে যে এইবার পদ্ম ফুল। এটা তেলিয়ামুড়া দিয়া গেল, এটা যেন না ভুলে, খোয়াই দিয়া চামলাই দিয়া গেল, এটা যেন কেউ না ভুলে।
পশ্চিম দিকেই যান, পূর্ব দিকেই যান, শুধু পদ্ম ফুল দেখা যাবে। এবার পদ্ম ফুলই পদ্ম ফুল হবে। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বামেদের এই প্রার্থীকে ভোট দিলে কি হবে? ত্রিপুরা ইতিহাসের পাতায় যাইবগা। বরঞ্চ আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিলে মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার ভারতবর্ষে আমরা নিয়ে যেতে পারবো। সুতরাং ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। ভারতীয় জনতা পার্টি, টিপ্রামথা এবং আইপিএফটির জোট লং